কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা। টিম কল্পনার মায়াজাল। নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহে বলেছিলাম আপনাদের জন্য খুব শীঘ্রই একটি বড় গল্প নিয়ে আসবো আমরা। কথা মতো আজকে আমরা নিয়ে এসেছি সেই গল্পটি লিখেছেন কৌস্তব দাস। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে কৌস্তব দাসের গল্প নিশিরাত। রাত বেশ ভালোই হয়েছে। গ্রামের মেঠো পথের দুধারে ঘন বনজঙ্গল কালো অন্ধকারে ডুবে রয়েছে। আকাশ ছোঁয়া গাছগুলো থেকে মাঝে মধ্যেই পেঁচার আওয়াজ ভেসে আসছে। একটা মৃদু ঠান্ডা বাতাস ক্রমাগত বয়ে চলেছে এই অঞ্চলের উপর দিয়ে। রতন হাতে একটা লণ্ঠন নিয়ে এগিয়ে চলেছে সরু পথটা দিয়ে। আজকে যাত্রা দেখে ফিরতে এত দেরি হয়ে যাবে বুঝতে পারেনি রতন। উঠে আসাও সম্ভব ছিল না। অনেক দিন পর এত ভালো একটা যাত্রা দেখল সে। পুরো ডুবে গিয়েছিল দেখতে দেখতে। ফলে যখন যাত্রা ভাঙল তখন বুঝতে পারল যে রাত অনেক হয়েছে। এখন তাকে পায়ে হেঁটে তার বাড়ি ফিরতে হবে, সেটা পাশের গ্রামে। তখন থেকেই একটা হালকা ভয় তার মনের মধ্যে বাসা বাঁধছিল। যতই সে মুখে কিছু না বলুক, সে ভয় পাচ্ছে। লণ্ঠনের ম্লান আলোয় পথ আরো গা ছমছমে লাগছিল। সেই আলোকে সম্বল করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল রতন। হঠাৎই বাঁ দিকের ঝোপটা থেকে একটা খসখসে শব্দ শুনে থমকে দাঁড়িয়ে পড়ে সে। আস্তে আস্তে সেদিকে আলোটা তুলে ধরে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই চোখে পড়ে না। একটু এদিক ওদিক তাকানোর পর আবার চলতে শুরু করে সে। সামনে একটা দিঘি পড়বে, ওটা পেরিয়ে গেলেই তার গ্রামে পৌঁছে যাবে সে। এই কথাটা মনে মনে ভাবতেই ভেতরে একটা সাহস হলো তার। দ্রুত পা চালাতে শুরু করলো সে। অথচ সে টেরই পেল না ইতিমধ্যেই একটা ছায়ামূর্তি পিছু নিতে শুরু করেছে তার। কালো অন্ধকারের মধ্যে আরো ঘন একটা বিভীষিকা নেমে এসেছে রতনের মাথার উপরে। সেই অন্ধকারের মধ্যেই সে খুঁজে নিয়েছে তার শিকার, তার ক্ষুধা মেটানোর জন্য রক্ত মাংসের একটা জীব। কলেজে গরমের ছুটি পড়তেই ঝিলমিল লাফিয়ে ওঠে গ্রামের বাড়ি যাওয়ার জন্য। এই গরমের দিনে কলকাতায় টেকা দিন দিন দায় হয়ে পড়ছে। তাই গরমের ছুটি পড়ার সঙ্গে সঙ্গে সে মা বাবার কাছে গিয়ে আর্জি জানায়, আমি যাবই এইবার গ্রামের বাড়িতে। সেই কবে গেছি বলো তো? ঠাম্মু দাদুর সাথে কতদিন দেখা হয়নি। তাছাড়া কথা বলি, ওদের সাথেও তো কতদিন দেখা হয়নি। ওরাও নিশ্চয় মিস করছে আমাকে। ঝিলমিলের কথা শুনে একটু হাসেন ঝিলমিলের বাবা মা, শিবনাথ আর পারমিতা। শিবনাথ গ্রামের ছেলে, তবে
এখন কর্মসূত্রে কলকাতায় থাকেন স্ত্রী আর মেয়েকে নিয়ে। তবে মাঝে মধ্যে গ্রামের বাড়িতে গিয়ে দিন কাটিয়ে আসেন, ওই আনন্দ ফুর্তি করেন। আসলে তিনি নিজের গ্রামটাকে বড্ড বেশি ভালোবাসেন, তাই গ্রামের সঙ্গে যোগাযোগ মুছে ফেলতে চান না। আচ্ছা বাবা, ঠিক আছে, যাবি, 2 দিন দাঁড়া। আমার অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে পরশু, ওটা করে নিয়েই আমরা 3 জনে বেরিয়ে পড়ব। তার আগে ওদের তো খবর দিতে হবে, জানাতে হবে যে আমরা যাচ্ছি, কদিনের জন্য যাব, এইসব খবর টবর দিই, তারপর তো যাওয়া হবে। না না, খবর দিয়ে যাবো না এবার। খবর দিয়ে গেলেই ওরা আগে থেকে জেনে যায় আমরা আসছি, আর কেউ অবাক হয় না। এবার একদম না জানিয়ে যাবো আর সবাইকে চমকে দেবো, ওরা ভাবতেই পারবে না আমরা হঠাৎ করে গিয়ে পৌঁছবো। দেখো, মেয়ের কথা শোনো, ওরে মাথাতেই বড় হয়েছিস, এখনো সেই বাচ্চাদের মতো কথাবার্তা বলে। না, এটাই হবে এবার, ওদেরকে সারপ্রাইজ দেবো গিয়ে। আর শোনো বাবা, তুমি কিন্তু তোমার কাজ শেষ হলে আর দেরি করবে না, আর যদি দেরি করো আমি কিন্তু একাই চলে যাবো, এই বলে দিলুম। মেয়ের কথা শুনে এবার হো হো করে হেসে ওঠেন শিবনাথ। সত্যি মেয়েটা তার এখনো বাচ্চাই রয়ে গেল। মেয়ের মাথায় হাত বুলিয়ে তিনি উঠে চলে যান। এবার একটু বেশি দিনের জন্যই গ্রামে যাওয়া যাক। তার জন্য নিজেদের কিছু গোছগাছও করতে হবে। রতনকে তারপর থেকে গ্রামের কেউ আর দেখতে পায়নি। রতনের বউ ছেলে এদিক ওদিক পাগলের মতো খুঁজেছে তাকে, কিন্তু কেউ তার কোনো খোঁজ পায়নি। একটা জ্যান্ত মানুষ হাওয়ায় উড়ে গেল নাকি? তবে শুধু রতন না, এরপর থেকে এক এক করে গ্রামের অনেকেই নিখোঁজ হয়ে যেতে লাগলো। সন্ধ্যের পর 2-1 যারাই বাড়ির বাইরে থাকতো, তাদের মধ্যে থেকেই 1-2 করে গায়েব হয়ে যেতে লাগলো। এই অদ্ভুত ঘটনায় গ্রামের মানুষজন প্রচণ্ড ভয় পেয়ে গেল। এর মধ্যেই একদিন সন্ধ্যাবেলা এক দরিদ্র চাষি সারা দিন হাড় ভাঙা খাটুনি সেরে বাড়ি ফিরছিল। গ্রামের এক প্রান্তে যে 3 মহলা বাড়িটা রয়েছে, ওটা পেরিয়েই তার ঘর। ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার নাকে একটা সুন্দর গন্ধ আসে। জুঁই ফুলের গন্ধের মতো একটা মিষ্টি ঘ্রাণ বাড়িটার আশেপাশে বাতাসে যেন ছড়িয়ে রয়েছে। বাড়িটার সামনে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ রয়েছে। সেই গাছের নিচে হঠাৎই একটা ছায়ামূর্তিকে লক্ষ্য করে চাষিটি। এতক্ষণ এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা ছিল, তাহলে আচমকা কে এসে দাঁড়িয়েছে ওখানে? মূর্তিটি আস্তে আস্তে তার হাত তুলে চাষিটিকে ডাকে। গাটা ছ্যাত করে ওঠে তার। কে এই মূর্তিটি? কেন ডাকছে তাকে? দিনের আলো নিভে গেলেও রাতের অন্ধকার পুরোপুরি গ্রাস করেনি চরাচরকে, যার ফলে হালকা আধো ছায়ায় তাকে দেখা যায়। চাষিটি দেখতে পায় এক অনন্য সুন্দরী নারী মূর্তি। সেটি তার রূপ যেন স্বর্গের অপ্সরাদের মতো। দুধ সাদা গায়ের রং, লম্বা লম্বা চুল। এমন অসাধারণ রূপ আগে কোনোদিন দেখেনি সে। উইকেনে কে আছে? বেরিয়ে আসেন বলছি, আসেন। নারী মূর্তিটি তখনও তাকে ডেকে যাচ্ছে হাত নেড়ে। এবার চাষিটির মনে ধীরে ধীরে জন্ম নিল কাম, এ পৃথিবীর আদিমতম প্রবৃত্তি। নারীটির সৌন্দর্য ক্রমে তাকে জ্বলন্ত অগ্নি শিখার কাছে এগিয়ে যাওয়া পতঙ্গের মতো আকর্ষণ করতে লাগলো। সেই আকর্ষণ একটা পূর্ণ যৌবন প্রাপ্ত পুরুষ হয়ে অস্বীকার করতে পারল না চাষিটি। অশ্বত্থ গাছটির কাছাকাছি এসে নারী মূর্তিটির হঠাৎ করেই
তার একটা হাত দিয়ে শক্ত করে চাষিটির হাত ধরে, তারপর এক টানে তাকে নিয়ে পাশের একটা ঝোপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা ঘটার পরে সেই পরিবেশে থাকা সমস্ত সুগন্ধ মিলিয়ে যায় হঠাৎ করেই। সেই সময় সেই জায়গা দিয়েই বাড়ি ফিরছিল শিবশঙ্কর। প্রথমে জন্তু জানোয়ার ভেবে পাত্তা না দিলেও একটা অদ্ভুত আওয়াজে তার কান খাড়া হয়ে যায়। কিসের আওয়াজ ওটা? কেমন যেন মনে হলো না? না না, এরকম সময়ে এরকম জায়গায় ওরকম কাজ কে করবে? মনের ভুল আমারই। তাও নিজের কৌতূহল সম্বরণ করতে না পেরে শিবশঙ্কর ঝোপের দিকে এগিয়ে যায়। পা টিপে টিপে ঝোপটার কাছে গিয়ে দাঁড়ায় শিবশঙ্কর। অতি ক্ষীণ আলোয় যে দৃশ্য শিবশঙ্কর দেখে তাতে তার অন্তরাত্মা অবধি কেঁপে যায়। আকাশ কাঁপিয়ে একটা চিৎকার বেরিয়ে আসে তার গলা থেকে। ছিটকে 5 হাত দূরে গিয়ে পড়ে সে। সাথে সাথেই তার চোখের সামনে সমস্ত কিছু আবঝা হয়ে আসতে থাকে। বড় অশ্বত্থ গাছটার ঠিক নিচে জ্ঞান হারিয়ে পড়ে থাকে সে। আর কিচ্ছু মনে থাকে না তার। কনকপুর স্টেশনে এসে ওরা যখন পৌঁছলো তখন ঘড়িতে দুপুর 1টা। সেই 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে এতক্ষণে পৌঁছানো গেল। এখান থেকে আবার অনেকটা পথ যেতে হবে, প্রায় 10 কিলোমিটার। তবে পড়বে ঝিনাইপোতা গ্রাম, সেখানেই শিবনাথের বাড়ি। এদিকটায় এখনো শহুরে আদব কায়দা সেভাবে কবজা করতে পারেনি। যানবাহন বলতে লোকে এখনো সেই সাইকেল রিক্সা এবং ভ্যান রিক্সাই বোঝে। কদাচিৎ 2-1টা মোটর সাইকেল দেখতে পাওয়া যায়। গ্রামে বিদ্যুৎ এলেও লোডশেডিং প্রায়শই লেগে থাকে। মানুষজনের মধ্যেও নানা অন্ধবিশ্বাস, কুসংস্কার থাবা বসিয়ে রেখেছে। একটা ভ্যান রিক্সা ঠিক করে শিবনাথ মেয়ে আর স্ত্রীকে নিয়ে রওনা দিলেন গ্রামের পথে। গ্রামের মুখে পৌঁছেই রিক্সাওয়ালা তাদের নামিয়ে দিলেন। আর যাবো না বাবু, আপনারা এইখানেই নেমে যান। কেন ভাই, আর তো একটুখানি। তুমি তো গ্রামের মধ্যে ঢুকলে না, সামনে নামিয়ে দিচ্ছ। ভাড়াটা তো পুরোই দিচ্ছি। না বাবু, সে আপনি চাইলে 10-20 টাকা কম দিতেই পারেন, কিন্তু ওই ভেতরে আমি আর যাবনি। আপনারা এইটুকু হেঁটেই চলে যান, আমাকে ছেড়ে দিন। এই বলে রিক্সাওয়ালা সত্যি নির্ধারিত ভাড়ার চেয়ে 20 টাকা কম নিয়ে চলে গেল। তার এই অদ্ভুত ব্যবহার দেখে ওরা 3 জনেই অবাক হয়ে গেল। ব্যাপারটা কি হলো বলো তো বাবা? গ্রামের মধ্যে না ঢুকেই চলে গেল, আবার বেশি কথা না বাড়িয়ে নিজে থেকেই ভাড়াটাও কম নিল। আচরণটাও কেমন জানি অদ্ভুত লাগলো। মনে হচ্ছিল যেন পালাবার চেষ্টা করছে কিছুর থেকে। কিছু তো বুঝতেই পারলাম না। ভদ্রলোকই কিছু একটা লুকোচ্ছে। যাকে যাক, এতটা তো চলে এসেছি, আর তো একটুখানি, চল হেঁটেই চলে যাব। শিবনাথ মুখে আর কিছু বলল না বটে, কিন্তু মনের ভেতরটা একটু খচখচ করতেই থাকলো। তারা 3 জন হাঁটতে শুরু করলো। যে জায়গাটায় তাদের রিক্সাওয়ালা নামিয়ে দিয়েছিল সেখান থেকে গ্রামের ভেতরে ঢুকে তাদের বাড়ি আসতে আসতে মিনিট 15 সময় লাগে। সূর্য এখন মাথার উপরে। হাঁটতে হাঁটতে হাঁপ ধরে যাচ্ছিল তাদের। শিবনাথ তার বাড়ির সামনে পৌঁছে হাঁক পারল, কই গো, সবাই কই গেলে? এ দেখো আমরা এসেছি। মা, বাবা।
শিবনাথের গলা পেয়ে সবাই বেরিয়ে আসে বাইরে। তারপর তাদের দেখে সবাই প্রচণ্ড অবাক হয়ে যায়। সেটাই স্বাভাবিক, ঝিলমিল এটাই চেয়েছিল। ওই জন্যই তো তারা কাউকে কিচ্ছুটি না জানিয়ে চলে এসেছে। ঝিলমিলকে দেখে কথাকলি দুজনেই তো লাফিয়ে ওঠে। তারপর দিদির 2 হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যায়। বাইরে তখনও বাকিরা দাঁড়িয়ে বিস্মিত চোখে শিবনাথদের দিকে তাকিয়ে আছে। শিবনাথের দাদা সোমনাথ ভাইকে দেখে বললেন, দেখো দেখি কাণ্ড, আর খবর দিবি তো? সবটাই ঝিলমিলের প্ল্যান। মেয়ের আমার এবার শর্ত ছিল যে এবার কাউকে না জানিয়ে আসবে, সবাইকে সারপ্রাইজ দিতে হবে যে হঠাৎ করে গিয়ে চমকে দেবে। শিবনাথ দেখল সে হাসতে হাসতে কথাগুলো বললেও তার বাড়ির সবার মুখ কেমন যেন একটা থমথমে। তাদের দেখে অন্যবার সবাই যেরকম খুশি হয়, এবার যেন সেরকম খুশি হয়নি কেউ। কি ব্যাপার রে দাদা, তোদের সবার চোখ মুখ এরকম লাগছে কেন? হ্যাঁ, আমিও লক্ষ্য করছি এটা। মা বাবা, আপনাদের দেখে মনে হচ্ছে না তো আপনারা খুব একটা খুশি হয়েছেন আমাদের এখন হঠাৎ করে দেখে? কি হয়েছে? সোমনাথের স্ত্রী তিলোত্তমা এবার এগিয়ে আসে। নিজের বোনের মতো পারমিতার হাত থেকে জিনিসপত্রের ব্যাগগুলো নিতে নিতে বলে, সেরকম কিছু না, তোমরা এখন ভেতরে চলো তো, অনেকটা জার্নি করে এসেছো, আগে একটু বিশ্রাম নাও, বিকেলে সব কথা হবে। শিবনাথ আর পারমিতাকে নিয়ে সবাই ভেতরে চলে যায়। ওরা দুজন আর ঝিলমিল এখনো জানে না কি বিপদ অপেক্ষা করে রয়েছে ওদের জন্য। বিকেল হওয়ার আগেই ঝিলমিলকে নিয়ে তার 2 বোন গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছে। মাঝের 2 বছর এখানে আসতে না পেরে ঝিলমিল হাঁপিয়ে উঠেছিল। এই সুন্দর শান্ত প্রকৃতির মাঝে সে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। ইতিমধ্যে অনেকের সাথে দেখা হয়ে গেছে তার। তবে একটা জিনিস লক্ষ্য করল ঝিলমিল, প্রতিবার সে যখন ঘুরতে আসে সবাই কাছে এসে তার খোঁজ খবর নেয়, হাসি মুখে কথা বলে, কত আনন্দ পায়। সে গ্রামের সবার খুব আদরের, এটা ঝিলমিল জানে। কিন্তু এবার কি হয়েছে সবার, সে কিছুই বুঝতে পারছে না। সবাই কেমন যেন একটা ভয়ে ভয়ে রয়েছে, খুব একটা কাছে আসতে চাইছে না। বাড়ির থেকেও কেউ যেন বেরোতে চাইছে না। বেরিয়ে কথা বললেও 2-1 কথা বলেই ঘরে ঢুকে যাচ্ছে। ঝিলমিল এই পরিস্থিতির কারণ কিছুই বুঝতে পারে না। তাই সে বোনদের জিজ্ঞাসা করে, এই কথা কি ব্যাপার বলতো? সবাইকে দেখে এরকম ভয় পেয়ে আছে কেন মনে হচ্ছে রে? আগে তো কাউকে এরকম দেখিনি কখনো। তুমি জানো না দিদি, ভূত আছে তো আমাদের গ্রামে। ভূত রাতের বেলা করে বেরোয়, তারপর যেই মানুষকে দেখতে পায় সেই মানুষের ঘাড় মটকে দেয়। কি ভূত? ধ্যাৎ, ভূত বলে আবার কিছু হয় নাকি? ওসব গুজব সব। না গো দিদি, সত্যি বলছি, আমরা নিজের চোখে দেখেছি। বাবা, নিজের চোখে ভূত দেখেছিস? না না না, ভূত না, ভূত না, তবে ভূতে ধরা মানুষ। ভূতে ধরা মানুষ? তা কোথায় দেখেছিস তাকে? নিয়ে চল তো, আমিও দেখবো। ওরে বাবা, না না, এখন যাওয়াই যাবে না, সন্ধে হয়ে গেছে প্রায়। বাড়ি চলো এবার, সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকলে বাবা খুব বকবে। ঝিলমিল অনেক চেষ্টা করেও কথা আর কলিকে বুঝিয়ে তাদের সেই ভূতে ধরা মানুষ তার কাছে নিয়ে যেতে পারল না। বাড়ি ফিরে আসতে হলো তাদের সন্ধ্যার কিছু আগেই। বাড়ি আসতেই বড় বসার ঘরে
সবাইকে একসাথে দেখতে পেল ঝিলমিলরা। সেখানে সবার সাথে বসতে যেতেই পারমিতা মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, এখানে বড়রা দরকারি কথা বলছে ঝিলমিল, তুমি উপরের ঘরে যাও, উপরের ঘরে গিয়ে গল্প করো, যাও। কিন্তু মা শোনো তো, আমারও তোমাদের সাথে কিছু কথা আছে। এখন না, পরে শুনবো। এখন যাও, লক্ষ্মী মেয়ের মতো বোনেদের নিয়ে নিজের ঘরে যাও, পরে সব শুনবো। বড়দের কথার মাঝে থাকতে নেই মা। ঝিলমিল মুখ বেজার করে উঠে পড়ে। সে যে এখন কলেজে পড়ে, কেউ বুঝতেই চায় না সেটা। সে তো বড় হয়ে গেছে এখন, তাহলে এখন বড়দের কথা শুনতে তার কিসের প্রবলেম? ধুর, যা বলছে বলুক ওরা। তার থেকে বাইরের বারান্দায় গিয়ে একটু দাঁড়ানো যাক। বারান্দা থেকে বাইরের গ্রামের দৃশ্য খুব ভালো দেখা যায়, যদিও অন্ধকার নেমে আসায় দেখার মতো কিছুই নেই এখন। তাও এখন ঘরে যেতে ইচ্ছা করছে না তার। ঝিলমিল কথা আর কলি চলে যেতেই শিবনাথ প্রথম মুখ খুললেন। এবার বলো তো তোমরা আসল ব্যাপারটা, এত চিন্তার কারণ কি তোমাদের? শিবনাথের বাবা হলেন হরনাথ বাবু। এবার এতক্ষণ পরে মুখ খোলেন তিনি। ভয়ার্ত গলায় ছেলের দিকে মুখ তুলে তিনি বলেন, সে ফিরে এসেছে। কে ফিরে এসেছে বাবা? কার কথা বলছেন? গ্রামের অবস্থা খুব খারাপ পারমিতা। কদিন আর এই গ্রামে থাকতে পারবো জানি না, হয়তো এবার চিরকালের মতোই গ্রাম ছাড়তে হবে। পারবে না বৌমা, পারবে না। সে কাউকে গ্রাম ছেড়ে যেতে দেবে না, কাউকে যেতে দেবে না। সবাইকে মারবে, ও সবাইকে মারবে। আরে কার কথা বলছো তুমি সেটা তো বলো, কিছুই তো মাথায় ঢুকছে না। হরনাথবাবু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলেন। তার মনের মধ্যে ভয়, অস্থিরতা সবকিছু মিশিয়ে একটা বিচিত্র অনুভূতির জন্ম দিয়েছে। একবার নিজের দুটো চোখ বুঝলেন তিনি, তারপর সে দুটো খুলে নিজের পুরো পরিবারের দিকে একবার তাকালেন শান্ত গম্ভীর স্বরে। এরপর তিনি বলতে শুরু করলেন, প্রথম ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 60 বছর আগে। আমার বয়স তখন 12-13 বছর হবে। হঠাৎই একদিন রতন নামে একটা লোক আচমকা উধাও হয়ে যায়। সে গেছিল পাশের গ্রামে যাত্রা শুনতে। রাতে যাত্রা শুনে বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়েছিল, কিন্তু কিন্তু আর বাড়ি ফেরেনি। তার বাড়ির লোকজন সহ গ্রামের সবাই তাদের অনেক খুঁজেছিল, কিন্তু পায়নি। এরপর থেকে ক্রমেই 1-2 করে নিখোঁজ হতে থাকে। গ্রামবাসী সবাই ভয় পেয়ে যায়। তারপর একদিন শিবশঙ্করকে পরের দিন সকালে অশ্বত্থ গাছটার নিচে পড়ে থাকতে দেখা যায়। কয়েকজন মিলে তাকে বাড়ি দিয়ে আসে, কিন্তু তারপর থেকে সে আর কোনো কথা বলে না, শুধু ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকায়, আর মাঝে মধ্যে চোখ দুটো বড় বড় করে সামনের দিকে আঙুল তুলে কি যেন দেখাতে চায়। তার এই অবস্থার কারণ খুঁজে পায় না কেউই। অন্যদিকে গ্রামের মানুষের নিখোঁজ হওয়াও কমে না। প্রায় 2-3 দিন অন্তরে কেউ না কেউ উধাও হয়ে যেতে থাকে। একটা সময় এমন হয় যখন কেউ আর গ্রামে থাকতেই সাহস পায় না। এইরকম একটা দিনে গ্রামে এক জটাধারী তান্ত্রিক প্রবেশ করে। গ্রামে ঢুকেই সে একটা গাছের নিচে বড় বেদি দেখে সেখানে বসে। তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের উপর গ্রামবাসীদের চিরকালই টান। তার উপর এরকম বিপদের দিনে তারা মনে করে ইনি হয়তো ঈশ্বর প্রেরিত কোনো দূত। এই তান্ত্রিকের সামনে
অনেকজন লোক জড়ো হলে একটা সময় ধ্যান ভঙ্গ করে সেই তান্ত্রিকের বাজখাই গলায় হুঙ্কার দিয়ে বলেন, শোন সকলে, তোদের গ্রামে এক প্রচন্ড ভয়ঙ্কর অশুভ শক্তির প্রবেশ ঘটেছে। তার তীব্র রক্ত পিপাসা সমস্ত গ্রামকে গ্রাস করতে এসেছে সে। তান্ত্রিকের এই কথা শুনে সমস্ত লোকজনদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। ভয়ে সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আরজি করতে লাগলো তার কাছে। তখন সবাইকে চুপ করিয়ে গ্রামের এক মাতব্বর গোছের লোক তান্ত্রিকের কাছে এগিয়ে এসে বললেন, বাবা, আপনি আমাদের বাঁচান। খুব খারাপ যে কিছু একটা ঘটছে সেটা আমরা বুঝেছি, কিন্তু এই বিপদ থেকে যে বাঁচার উপায় একমাত্র আপনি। গ্রামের একটা লোক, মানে শিবশঙ্কর, সে শিবশঙ্করকে সে অশুভ শক্তি এমন ভাবে বশ করেছে, সে কোনো কথা বলে না, আর শুধু কেমন একটা চোখ করে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে আঙুল তুলে কাকে যেন দেখাতে যায়। এই কথা শুনে তান্ত্রিক চমকে যায়। সে তাড়াতাড়ি বেদি থেকে নেমে দাঁড়িয়ে বলে, কি বললি? আমাকে দ্রুত শিব শঙ্করের বাড়িতে নিয়ে চল, না হলে তোরা কেউ বাঁচবি না, কেউ না। এরপর গ্রামবাসী তান্ত্রিককে নিয়ে যায় শিবশঙ্করের বাড়ি। তার বাড়িতে পা রাখা মাত্র তান্ত্রিক ঘামতে শুরু করেন। তিনি বুঝতে পারেন এ বড় কঠিন ঠাঁই, সহজে এই শক্তিকে কাবু করা যাবে না। তাই প্রথমে তিনি শিবশঙ্করের বিছানার পাশে গিয়ে দাঁড়ালেন, যেখানে সে শুয়ে থাকে। তারপর ধীরে ধীরে প্রথমে পিশাচ তাড়ন মন্ত্র ও তারপরে আদ্যাশক্তি মন্ত্র শিবশঙ্করের কানে উচ্চারণ করতে লাগলেন। এই দুটো মন্ত্রের ক্রিয়ায় অদ্ভুত একটা কাজ করল। যে মানুষটা প্রায় 1 মাস মতো এক পঙ্গু রোগীর মতো বিছানায় পড়েছিল, সে নিজের পায়ে উঠে দাঁড়ালো এবং কথা বলল। সমস্ত মানুষ এটা দেখে আরো নিশ্চিত হলো যে এই তান্ত্রিকই তাদের বাঁচাতে পারে। সবাই এবার তার পায়ে পড়ে গেল এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করার জন্য। এখন সরে যা, সবাই সরে যা। আগে আমাকে শুনতে দে। যেদিন থেকে ওর এই অবস্থা, সেদিনের কোন ঘটনা ওর স্মৃতিতে এখনো আছে, সেটা না জানলে কোনো প্রতিকার করা সম্ভব হবে না। তিনি এবার শিবশঙ্করকে বললেন কি কি ঘটনা তার মনে আছে সেটা খুলে বলতে, না হলে তিনি কিছুই করতে পারবেন না। একটা ঢোক গিলে শিবশঙ্কর এবার যা বলল তাতে গ্রামবাসীদের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আতঙ্কে সবাই কথা বলাও ভুলে গেল। বাবা, কি বলবো, এখনো ভয়ে আমার হাত পা কাঁপছে সেদিনের কথা মনে করলে। আমি দোকানের কাজ সেরে বাড়ি ফিরছিলাম। সন্ধে তখনও পুরোপুরি হয়নি। তাড়াতাড়ি ফেরার জন্য আমাদের গ্রামে যে 3 মহলা বাড়িটা আছে ওর পাশ দিয়ে আসছিলাম। যদিও রাস্তাটা ভালো না, কেউ যায় না বিশেষ ওদিকে, তাও ভেবেছিলাম তাড়াতাড়ি পা চালিয়ে চলে যাব। হঠাৎ বাড়িটার সামনে যে অশ্বত্থ গাছটা আছে ওর পাশের একটা ঝোপের মধ্যে থেকে একটা আওয়াজ শুনতে পাই। একটু ভয় পেলেও আওয়াজটা কিসের সেটা দেখার জন্য উঁকি মারতে মন হয়, কিন্তু আমার পা দুটো কেউ যেন মাটিতে শক্ত করে আটকে দিয়েছে মনে হয়। এরকম কোনো দৃশ্য আমাকে দেখতে হবে তা আমি আমার চরম দুঃস্বপ্নেও ভাবিনি। আমি দেখলাম একটা পুরুষ মানুষ মাটিতে শুয়ে আছে, তার উপরে বসে আছে একটা নারী মূর্তি।
কিন্তু সেই মহিলা এই ইহজগতের কেউ হতে পারে না, হওয়া সম্ভব না। কি বিভৎস সেই মূর্তি! কালো কুচকুচে শরীরে অন্ধকারের সঙ্গে যেন মিশে আছে সে। ফনাতলা সাপের মতো চুলগুলো উঠছে, সদন্ত দিয়ে সে লোকটিকে ছিঁড়ে খাচ্ছে। তবে তার সাথে আরো একটা জিনিস দেখলাম। এতটা বলে থামলো শিবশঙ্কর। তারপর একটু দম নিয়ে আবার বলতে শুরু করলো। ওই পিশাচি ওই হতভাগা লোকটার মাংস হাড় চিবিয়ে খাচ্ছিল, কিন্তু সাথে সাথে তার সাথে মিলন ক্রিয়া করছিল। আমি নিজের চোখে দেখেছি এটা। এক মানুষের সাথে এক রাক্ষসী মিলিত হয়েছে, সাথে সাথেই সেই রাক্ষসী হতভাগ্য একটা মানুষকে জ্যান্ত অবস্থায় খাচ্ছে। এই কথা শুনে আশেপাশের যত লোক ছিল তারা প্রচন্ড আতঙ্কে চিৎকার করে উঠল। চারিদিকে হুটোপাটা লেগে গেল, কিছুজন অজ্ঞান হয়ে গেল। হরনাথবাবু থামলেন। ঘরের মধ্যে নিস্তব্ধতা এতটাই বেশি যে পিন পড়লেও আওয়াজ পাওয়া যাবে। এর পরে কি হয়েছিল বাবা? এর পরের ঘটনা সংক্ষিপ্ত কিন্তু রোমহর্ষক। এই ঘটনাগুলো যেদিনকার তার ঠিক দুদিন পরেই ছিল অমাবস্যা। সেদিন রাতে সেই তান্ত্রিক কি একটা যজ্ঞ করে। আমাদের গ্রামের সবার সেদিন বিকেলের পর থেকে বাড়ির বাইরে থাকা চরমভাবে নিষিদ্ধ ছিল। সেই রাতটা সবাই চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেনি। পরের দিন ভোর হতেই সবাই বেরিয়ে যে জায়গাটায় প্রথম তান্ত্রিক বাবার সাক্ষাৎ পেয়েছিল সেখানে যায়। বাবা তখন সেখানে ধ্যান করছিলেন। পায়ের শব্দ শুনে চোখ খুলে তাকিয়ে তিনি একটা অভয়ের হাসি হাসলেন। তিনি তারপর বলেছিলেন যে এক ভয়ঙ্কর পিশাচিনী এই এতগুলো নির্দোষ মানুষের মৃত্যুর পিছনে দায়ী ছিল। তিনি তার সমস্ত বিদ্যা একত্র করে সেই পিশাচিকে গ্রামের শেষ প্রান্তে যে দিঘি আছে তার নিচে বন্দি করে রেখেছেন, কিন্তু এর বেশি তার পক্ষেও সম্ভব হয়নি, কারণ সেই অশুভ শক্তির ক্ষমতা তার চেয়েও বেশি। তিনিও বলেন যে সেই শক্তি বেশি দিন এই বন্দি অবস্থায় থাকতে পারবে না, আর তত ক্ষমতা তার নিজের নেই যে চিরকালের মতো তিনি বন্দি করে রাখবেন এরকম এক শক্তিকে। তাহলে তোমরা বলতে চাইছো সেই অপশক্তি ছাড়া পেয়ে এখন আবার এই গ্রামের ওপর হামলা চালাচ্ছে? যদি তাই হয় তাহলে এর থেকে মুক্তির উপায় তো কিছু একটা আছে, সেটা কি? মুক্তির উপায় আছে, কিন্তু কিভাবে সেটা কাজে আসবে আমরা কেউই জানি না। গ্রামের সবাই এখনো সেই উপায় কি করে কার্যকর হবে সেই চিন্তাতেই ডুবে থাকছে সারাদিন। তবে খুব তাড়াতাড়ি কিছু না করলে এই গ্রাম শ্মশান হয়ে যাবে। তা সেই মুক্তির উপায়টা কি সেটা তো বলো। আমি বলছি, বাবা আগেই আমাদের এসব কথা বলেছে, তাই জানি সেই তান্ত্রিক কি সমাধানের কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যখন সে পিশাচিনীর শক্তি সবার ধারণার ঊর্ধ্বে উঠে যাবে তখন গ্রামে আসবেন একজন মহাশক্তিধর মানুষ। তবে তিনি একা সে অশুভ শক্তির মোকাবিলা করতে পারবেন না, তার প্রয়োজন হবে আরো একজনের। ভগবানের আশীর্বাদ থাকবে তার উপর। এরকম একজন আসবে, তারা দুজন একত্র হলে তবে এই অশুভ শক্তিকে হারানো সম্ভব, না হলে নয়। কিন্তু আপনারা যেগুলো বললেন এগুলো কি আসলেই মানে আজকের দিনে দাঁড়িয়ে এগুলো মানা একটু? বিজ্ঞানের বাইরেও আরো দুনিয়া আছে রে মা।
সেই দুনিয়ার রহস্যের কথা বিজ্ঞান আজও বুঝে উঠতে পারেনি। এগুলো যা বললাম সবই সত্যি। গ্রামে আবার সেই পিশাচিনীর অত্যাচার শুরু হয়ে গেছে। দুজনকে ইতিমধ্যেই নিজের শিকার বানিয়েছে সে। 60 বছর আগে সেই তান্ত্রিক কোথায় বন্দি করে রেখেছিল এই পিশাচিকে? আর বন্দি করা থাকলে সে মুক্তি পেলই বা কি করে? তান্ত্রিক বাবা তো বলেই গেছিলেন যে ওনার শক্তি এত বেশি নয় যে চিরজীবনের জন্য তাকে আটকে রাখতে পারবেন। উনি নাকি মন্ত্র বলে সে অশুভ শক্তিকে নির্জীব করে একটা কলসির মধ্যে আটকে তার মুখ বেঁধে দিঘির জলের নিচে বন্দি করে রেখেছিলেন। এও বলেছিলেন যে যখন সময় হবে সে পিশাচিনীর শক্তি বৃদ্ধি পাবে, সে নিজেই তার মুক্তির ব্যবস্থা করে নেবে। ঘরে আবার কিছুক্ষণের নিস্তব্ধতা। কেউই কোনো কথা খুঁজে পাচ্ছে না। এরকম পরিস্থিতিতে কথা পাওয়াও যায় না। শিবনাথ নিজেই কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভাঙল। তাহলে এখন আমাদের করণীয়টা কি? কিছুই না, যতদিন না পর্যন্ত সেই দুজন মানুষ আমাদের গ্রামে আসছেন ততদিন পর্যন্ত অসহায় অবস্থাতেই থাকতে হবে। আমাদের নিজেদের মৃত্যুকে একটু একটু করে এগিয়ে আসতে দেখতে হবে। শেষের কথাগুলো বলার সময় হরনাথবাবুর গলা ভীষণভাবে কাঁপছিল। জীবনের অন্তিম প্রান্তে এসে মনের উপর এত চাপ তিনি আর নিতে পারছেন না। বাড়ির সবার মনের অবস্থায় শোচনীয়। শিবনাথ আর পারমিতা এখনো মানতে পারছেন না যে আজকের দিনেও এরকম ঘটনা বাস্তবে ঘটতে পারে, কিন্তু তাদের বাড়ির লোকজন গ্রামবাসীদের ওরকম ভয় পাওয়া কোনো কিছুকেই তো আর উড়িয়ে দিতে পারছেন না তারা। এরপর কি হবে তাও তারা জানে না। ঈশ্বর কি লিখে রেখেছেন তাদের আর সমস্ত এই ঝিনাইপোতা গ্রামবাসীদের মানুষজনদের ভাগ্যে তা একমাত্র তিনিই জানেন। সকালে ঘুম ভেঙে উঠেই ঝিলমিল বুঝতে পারে তার প্রচন্ড পেটে ব্যথা করছে। এরকম ব্যথা তো তার সচরাচর করে না। তবে কি? বিছানার পাশে রাখা ফোনটা তুলে নিয়ে কি একটা দেখে নিয়েই মাথায় হাত দেয় সে। ইস, পিরিয়ডসের ডেটটা ভুলেই গেছিল সে। কি করা যায় এবার? কিছু তো আনেওনি সে বাড়ি থেকে। আর এখানে কি প্যাড পাওয়া যাবে? এসব ভাবতে ভাবতেই তার মনে হয় ব্যাগে ব্যথার ওষুধ আছে, আপাতত ওটা খেয়ে একটু রেহাই পাওয়া যাক। তারপর মায়ের কাছে বা জেঠিমার কাছে যাওয়া যাবে এই নিয়ে। ঝিলমিলের বয়স সবে 18 হলেও তাকে দেখে কেউ তার বয়স এত কম বলে মানবেই না। রূপে গুণে বুদ্ধিতে সব দিক দিয়ে সে তার বয়সী বাকি মেয়েদের চেয়ে অনেকটা ম্যাচিওর। অত্যন্ত সুন্দরী হলেও তার কাছে সৌন্দর্যই সবকিছু নয়। কলেজে ওঠার সাথে সাথেই অনেক প্রপোজাল পেলেও সে নিজের কেরিয়ারকে প্রাধান্য দিতে চায়। তাছাড়াও তার মনের মতো কাউকে সে এখনো খুঁজে পায়নি। ফলে এসব বিষয়ে নিয়ে সে ভাবতে চায় না। গতকাল সন্ধ্যাবেলায় বাড়ির বড়রা সবাই মিলে কি আলোচনা করেছে সেই বিষয়ে ঝিলমিল বা তার দুই বোন কেউই কিছু জানে না। তাই তারা ঠিক করে সকালের দিকে বেরিয়ে আবার একটু গ্রামের এদিক ওদিকে যাবে। ব্রেকফাস্ট সেরে প্রথমেই ঝিলমিল যায় তার মায়ের কাছে। মা, বলছি আমরা বেরোবো একটু এখন, দিঘির ওই দিকের ওই ধারটা, ওদিকে একটু যাব। অনেকদিন দেখিনি ওদিকটা। আর বলছি যে প্যাড আছে তোমার কাছে? আজকে ডেট ছিল, খেয়ালই ছিল না আমার।
শেষের কথাটা শুনে পারমিতা প্রথমে মেয়েকে হালকা বকলেন একটু, জরুরি জিনিস দেখে না নিয়ে আসার জন্য। তারপর মেয়েকে তার প্রয়োজনীয় জিনিস দিয়ে বললেন, সাবধানে যাবি, আর বেশি দেরি করবি না। গ্রামের অবস্থা এমনি ভালো না, এরকম সময়ে বেশিক্ষণ বাড়ির বাইরে থাকা উচিত না একদম। গ্রামের অবস্থা ভালো না মানে কি হয়েছে? ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি। কাল বিকেলে আমরা যখন বেরিয়েছিলাম সবাই না কেমন অদ্ভুত ব্যবহার করছিল, ভালো করে কথা বলছিল না, তাড়াতাড়ি করে সবাই বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছিল। কথার কলি বলছিল নাকি ভূত বেরিয়েছে, তাই সবাই ভয় পেয়ে আছে। আচ্ছা তুমি বলো তো, এসব ভূত টুত কি কিছু আদৌ হয় নাকি? যত সব কুসংস্কার। মানে হ্যাঁ, ঠিকই তো, ঠিকই। ভূত আবার হয় নাকি? ওসব বাদ দে, যা এখন, তাড়াতাড়ি ফিরে আসবি। আচ্ছা ঠিক আছে মা, আসছি এখন। ঝিলমিল আর দাঁড়ায় না, দুই বোনকে নিয়ে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে দিঘির ধারে যায় ওরা। এখানে চারিদিকে সবুজ গাছের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে দিঘিটার ধারে পৌঁছয় ওরা। নীল টলটলে জলে পূর্ণ দিঘিটা কত গভীর, রোদ জলে পড়ে জলটা যেন সোনালি হয়ে উঠেছে। ওরা তিনজন দিঘির একটা ধারে গিয়ে জলে পা ডুবিয়ে বসে। আচ্ছা কথা, তোরা যে কাল বলছিলি গ্রামে নাকি ভূত বেরিয়েছে, তো ধর হঠাৎ করেই ভূতটা তোদের সামনে চলে এলো, তখন কি করবি? না না, ভূত তো ওভাবে সামনে আসে না। সকালে ভূত বেরোয় না, বেরোয় সন্ধ্যার পর। তখন তো আমরা বাড়িতে থাকবো। এখন কেউ বিকেলের পরে বাড়ির বাইরে থাকে না, সবাই ঘরের ভেতর ঢুকে যায়। আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু ধর কোনো কারণে তোদেরকে বাড়ির বাইরে থাকতে হলো সন্ধ্যের পর, আর তোদের সামনে তোদের ওই ভূত চলে এলো, তখন কি করবি তোরা? ওই তো রাম নাম করবো। ভূতে রাম নাম শুনলে ভয় পায়। এ মা, এটা তুমি জানো না? রাম নাম করবো আর এক ছুটে বাড়ি চলে যাব, তাহলেই আর ভূতে ধরতে পারবে না। তাহলে তো দেখছি তোদের ভূত খুব ভিতরে, রাম নাম শুনেই ভয় পেয়ে যাবে। কাল পিশাচিনীকে এত দুর্বল মনে করবেন না, সে কিন্তু এবারে আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। পিছন থেকে ভারী পুরুষ কণ্ঠের আওয়াজ শুনে ওরা চমকে যায়। ঝিলমিল একদম শেষ প্রান্তে বসেছিল, ও চমকে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, তখনই একটা হাত কোথা থেকে সে শক্ত করে ওর একটা হাত ধরে, তাকে বাঁচায় জল থেকে পড়ে যাওয়া থেকে। এক ঝটকায় তাকে সরিয়ে নিয়ে আসে কিনারা থেকে। ঝিলমিল ঘুরে তাকিয়ে দেখতে চায় কে বাঁচালো তাকে। পিছনে ঘুরতে এসে অবাক হয়ে যায়। কি আর বলবো হয়নাথ, হ্যাঁ যা বলছিলাম, ইনি কিন্তু কোনো সামান্য ব্যক্তি নন, অনেক ক্ষমতায় না। 2 বছর আগে আমি কলকাতায় কয়েকদিন ছিলাম, একটা জায়গা কেনার জন্য কথাবার্তা বলতে গিয়েছিলাম। তো সেখানে কি বলবো, একটা বাজে ঘটনায় এমনভাবে ফেঁসে গিয়েছিলাম। ইনিও তখন ওখানেই ছিলেন, জমি দেখতেই গেছিলেন, কিন্তু জমি দেখা মাত্রই উনি না করে দেন। আমাকে উনি বলেছিলেন অনেকবার ওই জমিটা যাতে আমি না কিনি, ওতে নাকি খারাপ কিছু আছে। আমি তখন ওনার কথায় বিশেষ গুরুত্ব দিইনি। তারপর যেদিনকে কিনা ফাইনাল হবে সেদিনই পুলিশ আসে। প্রমোটারকে
অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর খোঁড়াখুঁড়ি করে জানা যায় ওই জমির নিচে দুটো লাশ পোঁতা ছিল। অবাক কাণ্ড, কি কপাল বলো! ভাগ্যিস তখনও ওই জমিটা কিনা হয়নি, নইলে জমির লিগ্যাল মালিক হিসেবে পুলিশ তো আমাকেও ধরত। তারপর থেকেই এনার সাথে যোগাযোগ আমার, বলতে পারো দহরম মহরম এক প্রকার। কয়েকদিন আগে ওনাকে ফোন করে আমাদের গ্রামের কথা বলছিলাম, তো উনি নিজেই বললেন যে একবার এই গ্রামে এসে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন। আমি না করছিলাম। যতই হোক উনি গ্রামে এলে হবেন আমাদের অতিথি। হাজারো অতিথির তো কোনো ক্ষতি হতে দিতে পারি না। তুমি কি বলো হরনাথ? তাহলে তো একদম লজ্জার অ্যাক্সেস হয়ে যাবে। কিন্তু উনি তো কোনো কথাই শুনলেন না। নিজের ছেলেকে নিয়ে চলে এলেন আজ সকালে। কথা হচ্ছিল শিবনাথদের বাড়ির বসার ঘরে। পাশের বাড়ির রণজিৎ বাবু শিবনাথ আর সোমনাথের বাবা হরনাথ বাবুর বন্ধুস্থানীয়। আজ সকালে তিনি একজন ভদ্রলোককে নিয়ে হরনাথ বাবুদের বাড়ি এসেছেন। সেই ভদ্রলোক সম্বন্ধেই এতগুলো কথা বলছিলেন তিনি এতক্ষণ। পরিচয় পর্ব মিটিয়ে হরনাথ বাবু বললেন, ভালো করেছিস রণজিৎ, কিন্তু উনি কি মানে পুরো ব্যাপারটা জানেন? এবার ওই ভদ্রলোক মুখ খুললেন। খুব ভারী স্বর না হলেও একটা অদ্ভুত শান্ততা রয়েছে তার স্বরে। ধীর অথচ অত্যন্ত মোলায়েম গলায় তিনি প্রথমে সবাইকে একবার নমস্কার জানালেন, তারপর বললেন, আগে আমি সবটাই শুনেছি রণজিৎ বাবুর কাছে, আর সবটা জেনে আমি নিজে ইচ্ছা করেছি এখানে আসার। আসলে আমার এইসব বিষয়ে একটু আগ্রহ রয়েছে, তাই যেখানে ভৌতিক কিংবা আদি ভৌতিক ঘটনার কথা আমি শুনি সেখানে না গিয়ে পারি না। তবে এখানে এসে মনে হচ্ছে বেশ ভালো রকমেরই একটা অভিজ্ঞতা হবে। আমি কিন্তু এই ব্যাপারগুলো এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। আজকের দিনে দাঁড়িয়ে এরকম ভূত পিশাচ এই ব্যাপারগুলো কি আদৌ হয়? জানি আপনি কি ভাবছেন। আপনার এরকম ভাবার যথেষ্ট কারণও আছে। বিজ্ঞান আজকের দিনে যে জায়গায় পৌঁছে গেছে সেখান থেকে এসব বিশ্বাস করাটা সত্যি কষ্টের। কিন্তু কি বলুন তো শিবনাথ বাবু, বিজ্ঞান আজও অনেক প্রশ্নের উত্তর দিতে পারেনি। এই জগৎ অনেক রহস্য দিয়ে মোড়া। সবকিছুর যুক্তি নির্ভর ব্যাখ্যা আপনাকে বিজ্ঞান কখনোই দিতে পারবে না। আপনার কথা শুনে স্বস্তি পাচ্ছি এতদিন পর। এখন আপনি আমাদের একমাত্র ভরসা উষ্ণিক বাবু। এভাবে বলবেন না, আমি কেউ নই। মা আমাকে যেভাবে চালান আমি ঠিক সেইভাবেই চলি। আচ্ছা, এবার আমার দুটো প্রশ্নের উত্তর দিন আপনারা। আমি মোটামুটিভাবে রণজিৎ বাবুর কাছ থেকে যা যা শুনেছি তাতে করে আন্দাজ করেছি কোনো অশুভ শক্তির আক্রমণ ঘটেছে এখানে। তাও কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করছি, রিসেন্ট যে 3 জন মারা গেছেন ওনাদের মারা যাওয়াটা কি ঠিক সেভাবেই হয়েছে যেভাবে আজ থেকে 60 বছর আগে প্রথম মানুষজন মারা যাচ্ছিল? এটা একটু আমাকে ভেবে বলুন হরনাথ বাবু, এটা আমার জানা প্রয়োজন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনাদের বাড়িতে কি কিশোরী কিংবা সদ্য যৌবনপ্রাপ্ত কোনো মেয়ে আছে? থাকলে তার কুষ্টিটা অন্তত আমাকে একটু দিন। শেষের প্রশ্নটা শুনে যে কজন উপস্থিত ছিল সেখানে সবাই নড়ে উঠল। সদ্য যৌবন প্রাপ্ত মেয়ে বলতে তো ঝিলমিল আছে তাদের বাড়িতে, কিন্তু এই ঘটনার সাথে ঝিলমিলের কি সম্পর্ক? হ্যাঁ, আছে আছে। আমার মেয়ে ঝিলমিল এই সবে 18 বছর হলো, কিন্তু ওর সাথে এই ঘটনার কি সম্পর্ক যদি একটু বলতেন। না না না, চিন্তা করার মতন কিচ্ছু নেই।
আমার অনুমান ঠিক হয়ে থাকলে আপনার মেয়েই আপনাদের রক্ষা করবে। আগে ওর কুষ্টিটা নিয়ে আসুন আপনারা। দিদি ভাইয়ের কুষ্টি আমার কাছে আছে, দাঁড়ান নিয়ে আসছি। তার আগে বলি, আপনার প্রথম প্রশ্নটার উত্তর আছে আমার কাছে। আপনি যেটা বললেন সেটা নয়। 50 বছর আগে যখন প্রথম এই বিপদ আমাদের গ্রামের উপর নেমে আসে, তখন মানুষজন উধাও হয়ে যাওয়ার সাথে সাথে কয়েকজনের লাশও খুঁজে পাওয়া যায় গ্রামের নানা জায়গায়। সেই মৃতদেহগুলোর শরীরে কোনো রক্ত ছিল না। কেউ যেন তাদের শরীর থেকে সব রক্ত শুষে নিয়েছিল, সাথে জায়গায় জায়গায় মাংসও কেউ খুবলে নিয়েছিল। কিন্তু এখন যে 3 জন মারা গিয়েছে, তাদের কিন্তু এইরকম ভাবে মারা হয়নি। শুধু তাদের মাথাটা পিছন দিকে ঘুরিয়ে তাদের ঘাড় ভেঙে মেরে ফেলা হয়েছে। বুঝলাম। ঠিক আছে, এবার আপনি আপনার নাতনির কুষ্টিটা নিয়ে আসুন। হরনাথবাবু উঠে ঘর থেকে কুষ্টি আনতে গেলেন। ঘরের মধ্যে সবার মাথাতেই চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে। ঘরের ভেতর থেকে হরনাথবাবু বেরিয়ে এসে কয়েকটা মোড়ানো কাগজের বান্ডিল সহ তুলে দিলেন উষ্ণিকবাবুর হাতে। জাতিকায় তুলা রাশি, সিংহ লগ্ন, গ্রহের অবস্থান বেশ ভালো। মঙ্গলের অবস্থানের জন্য বিপদ থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা, সবই মিলে যাচ্ছে। এটাই তো আমি ভাবছিলাম। তবে 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 কি খারাপ কিছু দেখলেন? আপনাদের মেয়ে উচ্চকোটির জাতিকা, সব ভালো থাকলেও একটা বিশেষ দশার কারণে এবং ওর রাশি তুলা হওয়ার কারণে একটা সমস্যা হয়েছে। এখন কৃষ্ণপক্ষ চলছে। আজকে কৃষ্ণপক্ষের দশমী, কাল একাদশী। এই 2 দিন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্বল সময়। যে কোনো অপশক্তি তাদের এই সময় খুব সহজেই ক্ষতি করতে পারে। কিন্তু আমার মেয়ে কেন? কি সম্পর্ক ওর সাথে অপশক্তির? কি ক্ষতি করতে পারে ও আমার মেয়ের? শুধু আপাতত আপনাদের কাজ হবে এই 2 দিন আপনাদের মেয়েকে বাড়ির বাইরে একদম বেরোতে দেবেন না। এখন সে বাড়িতে নেই মনে হয়, কারণ এতক্ষণেও কোনো মেয়েকে দেখলাম না আমি। ঠিক আছে, কিন্তু সে ফিরে আসার পর কালকের দিনটা না কাটা অবধি একদমই তাকে বাড়ির বাইরে বেরোতে দেবেন না। আমার যা কাজ সেটা হবে অমাবস্যার দিন, আর সেই কাজে আপনাদের মেয়ের সহযোগিতা আমার লাগবে, কারণ মা মহামায়ার কৃপা ছাড়া এই সংকট থেকে আপনারা মুক্তি পাবেন না। ঝিলমিল যখন বাড়ি ফিরল তখন বেশ অনেকটাই দুপুর হয়ে গেছে। এতক্ষণ বাইরে থেকে খিদেও পেয়েছে বেশ, তাই বাড়ি ফিরেই আগে 3 জন ছুটল খাবার খেতে। ঝিলমিল আসলে খেয়ালই করেনি যে এতটা বেলা হয়ে গেছে। সকালে যে ছেলেটা ঝিলমিলদের দিঘিতে পড়ে যাওয়ার থেকে বাঁচালো, সেই ছেলেটার সঙ্গেই ওরা 3 জন বসে গল্প করছিল বাকি সময়টা। আপনাকে তো ঠিক চিনলাম না। এই গ্রামে নতুন নাকি? না না, আমি এই গ্রামের কেউ নই। আমি আমার বাবার সাথে এখানে ঘুরতে এসেছি বলতে পারেন। বাবার একজন চেনা মানুষ এই গ্রামের কথা বাবাকে বলায় তিনি নিজে এখানে আসতে চেয়েছেন, আর আমাকেও সাথে নিয়ে এসেছেন। তোমরা কি ভূত দেখতে এসেছো? ভূত দেখতে? হ্যাঁ, তা বলতে পারো। তবে শুধু দেখতে আসিনি, ভূত তাড়াতেও এসেছি। ভূত তাড়াবে? তুমি কি ম্যাজিশিয়ান? এই আপনিও এসব ভূততে বিশ্বাস করেন নাকি? এগুলো এরকম গ্রামাঞ্চলের মানুষজনের মুখেই মানায়, কিন্তু আপনাকে দেখে তো শহুরে বলেই মনে হয়। না মানার তো কোনো কারণ নেই। চোখে দেখা যায় না মানে যে সেটা নেই, এটা ভাবা বোকামি। এই যে এখন দিঘির ধারে আমরা বসে আছি, হালকা হালকা
হাওয়া দিচ্ছে, খুব সুন্দর পরিবেশ। আপনি কি এই হাওয়া মানে বাতাসকে চোখে দেখতে পারবেন? পারবেন না, কিন্তু তার মানে যে বাতাস নেই সেটা তো নয়। ঝিলমিল এই কথার সামনে আর কিছু বলতে পারে না। কিছুক্ষণ চুপ করে থাকার পর জিজ্ঞাসা করে, আচ্ছা, তখন যে আপনি বলছিলেন না সেই ওই কাল পিশাচিনীকে দুর্বল না মনে করতে, এই কাল পিশাচিনীটাকে মানে সেই কি এই গ্রামের ভূত? ভূত ঠিক নয়, তবে আপনি তাই বলতে পারেন। কাল পিশাচিনী আসলে একটা শক্তিশালী অতৃপ্ত আত্মা। সে আসলে কি একটা বলতে গিয়ে থেমে যায় ছেলেটি, তারপর মুচকি হেসে বলে, পরে শুনবেন, এত তাড়া নেই, আপনার সঙ্গে আমার আবার দেখা হবেই। আর এই সংকট গেলে তখন ভালো করে বসে শুনবেন না হয়। যান, এখন বাড়ি যান, অনেক বেলা হয়েছে। সে আবার কি, এখনই বলুন না। আচ্ছা দাঁড়ান, আপনার নামটা কি বলুন তো আগে? তখন থেকে বকে যাচ্ছি, এদিকে এখনো আপনার নামটাই জানা হলো না। আমার নাম দর্শন ভট্টাচার্য। আর আপনাদের? আমি মানে রাজশ্রী দত্ত। আর ওরা আমার বোন, জেঠুর মেয়ে, কথা আর কলি। বাহ, ঠিক আছে, পরিচয়টা হয়ে থাকলো, এরপর প্রয়োজনে দেখা হবে। এখন যান বাড়ি, আমিও ফিরি। প্রয়োজনে দেখা হবে মানে? আপনার কথার তো কোনো মাথা মুন্ডই বুঝলাম না। দর্শন এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু ঝিলমিলের মুখের দিকে তাকিয়ে থাকে, একটা আলতো হাসি মাখা মুখে। সন্ধ্যা নেমে পড়েছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বাড়ির সবার আদেশ মতো দুদিন বাড়ির বাইরে বেরোনো বন্ধ ঝিলমিলের। তার উপর নাকি বিপদের সম্ভাবনা বেশি। উফ, আর পারা যাচ্ছে না। একে তো সবাই কেমন যেন মিস্টিরিয়াস বিহেভ করছে, তার উপরে এখন তাকে বাড়িতে বন্ধ করে রাখলো। ধুর, ভালো লাগে না। এবার এখানে এসে থেকে কি যে সব হচ্ছে, ঝিলমিলের কিছুই ভালো লাগে না। রাগ করে বিকাল থেকে সারা সন্ধেটা ছাদে একা বসে কাটিয়েছে ঝিলমিল। ভর দুপুরে বাড়ি ফিরে স্নান করার জন্য এমনিই চুল ভেজা ছিল তার, তাই ভাবলো ছাদে এসে চুলটা খুলে বসলে বাইরের হাওয়ায় যদি ভেজা চুলগুলো শুকিয়ে যায়। সেই মতো সে বসেছিল। হঠাৎ করে কোথা থেকে কে জানে একটা প্রচন্ড জোরে হাওয়া ছুটে আসে তার দিকে। হাওয়াটা অদ্ভুতভাবে খুব গরম ছিল। ঝিলমিলের গায়ে গরম ভাবটা আসতেই সে লাফিয়ে উঠল। সন্ধ্যাবেলায় হাওয়া দিলে সেটা কখনো গরম হয়? আগে তো কখনো এরকম দেখেনি সে। এবার তার গাটা কিরকম যেন একটা করতে লাগলো, তার গলাটা ব্যথা ব্যথা করছে, মাথাটাও কেমন যেন ঘুরছে, শরীর খারাপ করছে তার। মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু কেন? এতক্ষণ তো সব ঠিকই ছিল। আর কিছু ভাবে না ঝিলমিল, তাড়াতাড়ি করে নিচে নেমে আসে। বাড়ির সবাই এখন বসার ঘরে গল্প করছে। তারও সেখানেই থাকার কথা ছিল এখন, কিন্তু সে ওখানে যাবে না। সে এখন ঘুমোবে, গভীর ঘুম। উষ্ণিকবাবু তার ছেলেকে নিয়ে আজ আবার হরনাথবাবুদের বাড়িতে এসেছেন। আজ সকালেই হরনাথবাবু তার কাছে খবর পাঠিয়েছেন যে একটি বাড়ির জন্য যেন তিনি তাদের বাড়িতে আসেন।
খুব দরকার। খবর পেতেই উষ্ণিকবাবু আর দেরি না করে চলে আসেন হরনাথ বাবুদের বাড়ি। বলুন কি দরকার? সকাল সকাল কিছু ঘটেছে হরনাথ বাবু? আমার মেয়েটাকে বাঁচান অশ্নিক বাবু, বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান। আপনার মেয়েকে বাঁচাবো মানে? কি হয়েছে সবটা আমাকে খুলে বলুন আগে, না হলে আমার কিছু করার থাকবে না। হরনাথবাবু এরপর সব কথা উষ্ণিককে জানায়। গত 2 দিন ধরে ঝিলমিল অদ্ভুত আচরণ করছে। 2 দিন আগে সন্ধ্যাবেলায় সে ছাদে ছিল। হঠাৎই সেখান থেকে নেমে এসে সে নিজের ঘরে ঢুকে যায়। রাতে অনেক ডাকাডাকি করলেও বেরোয় না। এরপর থেকেই শুরু হয় তার অদ্ভুত আচরণের নানা দিক। সকালে সে ভুলেও তার নিজের ঘর থেকে বেরোতে চায় না। ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে রেখে একা বসে থাকে। যেই মেয়ে খেতে খুব ভালোবাসত সে কিচ্ছু খায় না, কিংবা খিদের কথাও একবারের জন্য বলে না। তার চেহারাতেও বিরাট পরিবর্তন এসেছে। ঝিলমিলের মতো সুন্দরী মেয়ে এই গ্রামে কেন, কলকাতাতেও খুঁজলে দুটো পাওয়া দুষ্কর। সেই মেয়ের চেহারা এখন পুরো কঙ্কালের মতো সরু হয়ে গেছে। চামড়া ফ্যাকাশে, চুলগুলো উস্কো খুস্কো। তাকে দেখলেই এখন সবাই ভয় পাচ্ছে। কথা কলি তাদের তো দিদির কাছে যাওয়ার নাম শুনলেই গায়ে জ্বর আসছে। হাসি খুশি একটা মেয়ের হঠাৎ এমন পরিবর্তনের কারণ কেউ কিছুই বুঝতে পারল না। তাই হরনাথ বাবুই প্রস্তাব দেন উষ্ণিক বাবুকে ডাকা হোক, তিনিই বাঁচাতে পারবেন ঝিলমিলকে। সবটা শুনে উষ্ণিক কিছুক্ষণ মুখ নামিয়ে বসে থাকলেন। তারপর তার ছেলের দিকে তাকিয়ে বললেন, কি বুঝছিস? কালপিশাচিনি এটা, আমি আগেই সন্দেহ করেছিলাম। আমিও করেছিলাম, কিন্তু সে যে এত তাড়াতাড়ি আঘাত আনবে সেটা বুঝতে পারিনি। এই সময় কথা খুলে সবার মাঝে এসে দাঁড়ায়। তারা দর্শনকে দেখেই তার কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাদের দাবি তাদের দিদিকে ঠিক করে দিতে হবে। তোরা চিনিস নাকি ওকে? কিভাবে চিনলি? ওরা তখন সেদিন দিঘির ধারে কি কি ঘটেছিল সবটা বলে বাড়ির লোকেদের। দর্শন যে কালপিশাচিনির কথা সেদিন বলেছিল সেটাও বলে ওরা, কিন্তু সেটা যে কি জিনিস সেটা দর্শন ওদের বলেনি। তার মানে মেয়েটার সাথে তোর দেখা হয়েছিল? তোর আন্দাজটাই তাহলে ঠিক ছিল। হ্যাঁ বাবা, কিন্তু বাড়ির মধ্যে থাকা অবস্থাতেই যে মেয়েটার উপরে বশ করবে এটা ভাবিনি। যদিও সে কালপিশাচিনি, তার ক্ষমতা অসীম, তবুও। কালপিশাচিটা কে? আর কি হচ্ছে আমার মেয়ের সাথে? প্লিজ বলুন উষ্ণিক বাবু। আর তুমি তো ওনার ছেলে দর্শন, তাই তো? তুমি কি করে জানলে সব কথা? শিবনাথ বাবু, ও আমার ছেলে বলে বলছি না, কিন্তু ওর ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি। ঈশ্বরের আশীর্বাদে ওর জন্ম, অলৌকিক ক্ষমতা আছে ওর মধ্যে। ছোট থেকে এইসব ক্ষেত্রে ওর অনেক আগ্রহ, তাই আমি ওকে হাতে ধরে সবটা শেখাচ্ছি। সাথে সব জায়গায় আমার সহকারী হিসাবেও নিয়ে যাই। যদিও এখনও শিক্ষানবিশ, তাও ওকে ছাড়া এই সংকট থেকে আপনাদের বাঁচানোর ক্ষমতা আমার নেই। আপনারা আমার ওপর ভরসা রাখলেও আমার সম্পূর্ণ ভরসা আমার ছেলে। এবার আপনার প্রথম প্রশ্নটার উত্তর দিই। কালপিশাচ এক নিম্নতন্ত্রের জীব, পিশাচ জগতের অন্যতম ভয়ঙ্কর এক সত্তা। কোনো মহিলার মৃত্যুর সময় যদি তার মনে কিছু গ্লানি থেকে থাকে, তবে সাধারণত সে এই পিশাচ জগতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তবে আরও একটা শর্ত আছে, মৃত্যুর সময় 7 রকম দোষ পেয়ে মারা যেতে হবে, তবেই সে কালপিশাচিতে পরিণত হবে। আপনার মেয়ে বর্তমানে এই রকম এক কালপিশাচির কবলে রয়েছে। আপনার মেয়ের শরীরের ভেতর সেই অশুভ শক্তি ঢুকে তাকে চালনা করছে।
ভয়ঙ্কর। ওগো, আমার মেয়েটাকে বাঁচাও, ও যে ছোট, ওর তো কোনো দোষ নেই, ওকে বাঁচাও। উষ্ণিক বাবু, এখন আপনি কিছু একটা করুন, মেয়েটাকে বাঁচান। দর্শন বাবা, তুমি কিছু একটা করো। আপনারা চিন্তা করবেন না, ওর কিছু হবে না। যা করার আমরা দেখছি। আপনারা শুধু ভগবানকে ডাকুন, প্রাণ ভরে প্রার্থনা করুন যাতে তার কিছু না হয়। মা মহামায়া চাইলে স্বয়ং মৃত্যু হার স্বীকার করে নেয়। কিন্তু কি করতে চাইছিস তুই? কালপিশাচিকে আটকানোর পথ মানে তো... হ্যাঁ বাবা, ঠিকই ধরেছ। মহাকালীর প্রাণ প্রতিষ্ঠা আর রক্তযোগ, এছাড়া আর কোনো উপায় নেই। আমি আজকেই মহাকালীর মূর্তি বানানো শুরু করছি। মাটি জোগাড় করে ফেললেই শুরু করে দেব। আজ ত্রয়োদশী, পরশু অমাবস্যা, ওই রাতেই যা করার করতে হবে। উষ্ণিক বাবু ছেলের দিকে তাকিয়ে থাকেন। সত্যি এই ছেলে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, না হলে যে যজ্ঞের কথা তিনি ভাবতেও পারেন না, কি অবলীলায় সেই যজ্ঞ করার কথা সে বলে দিল। বাবা হয়ে আজ গর্ব হচ্ছে তার। যতই বিপদ আসুক, প্রাণ সংশয় ঘটার উপক্রম হোক, মানুষের কল্যাণ সাধনের প্রতিজ্ঞায় তার ছেলে যে তাকেও ছাপিয়ে গেছে, এটা দেখে তিনি প্রচন্ড খুশি। আগামীকাল অমাবস্যা। কাল সকালের মধ্যে মহাকালীর মূর্তি তৈরি করে ফেলতে হবে। তারপর সন্ধ্যাবেলায় সেই মূর্তি নিয়ে গ্রামের সবচেয়ে বড় বট গাছটার নিচে প্রতিষ্ঠা করতে হবে। সেই মূর্তির সামনেই হবে রক্তযজ্ঞ। মূর্তি বানাচ্ছিল এতক্ষণ ধরে দর্শন। তখন তার বাবা তাকে এসে বলেন, গ্রামের যে শিব মন্দিরটা রয়েছে সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসে এই কাদামাটির মধ্যে মিশিয়ে দিতে। মন্দির সংলগ্ন জমি পবিত্র হয়। সেখানকার মাটি দিয়ে কাজ করলে সেই কাজ থেকে সুফল পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই রাত হলেও দর্শন বেরিয়েছে শিব মন্দিরের সামনে থেকে কিছুটা মাটি নিয়ে আসার জন্য। বেরোনোর আগে গাত্রবন্ধন মন্ত্র দিয়ে নিজেকে বেঁধে নিয়েছে, কারণ বাবা ছেলে দুজনেই জানেন আজ রাতে তাদের উপরে আঘাত আনার চেষ্টা করবে সেই পিশাচিনী। হাত ঘড়িতে টাইম দেখে দর্শন, 9টা বাজে। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর বাতাসের সনসন শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না এখন। সেটাই স্বাভাবিক। গ্রামের লোকজন আজকাল বিকাল শেষ হওয়ার আগেই ঘরের ভেতরে ঢুকে যায়। দর্শন দেরি করতে চায় না, তাড়াতাড়ি কাজ সেরে ফিরে যাবে সেও। মন্দিরের কিছুটা কাছাকাছি চলে এসেছে যখন, তখনই পিছন থেকে পায়ের আওয়াজ পেয়ে চমকে যায় সে। চকিতে পিছনে ফেরে, কিন্তু অন্ধকারে ভালো করে কিছু দেখতে পায় না সে। তাই তাড়াতাড়ি করে পকেট থেকে ফোনটা বার করে টর্চটা জ্বালাতেই অবাক হয়ে যায় সে। এ তো রাজশ্রী, মানে ঝিলমিল, কিন্তু ও এখানে কেন? বাকি কিছু ভাবার আগেই ঝিলমিলের দিকে ভালো করে তাকায়। মেয়েটা এত সুন্দরী, কই প্রথম দিন দেখে তো এরকম কিছু মনে হয়নি। দর্শন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঝিলমিলের দিকে। এরকম রূপ কোন মানুষের হতে পারে? দেবতাদেরও বধ করতে পারে এই সৌন্দর্য। সেখানে দর্শন তো একজন মানুষ। সম্মোহিতের মতো ঝিলমিলের দিকে তাকিয়ে মনে মনে ভাবে সে, এর উপরে সত্যি কি পিশাচিনী নিজের অধিকার চালাচ্ছে, নাকি সবটাই মনের ভুল?
এমন সময় একটা মৃদু শব্দে হেসে উঠল ঝিলমিল। কি গো, সেদিন তো গাড়ি পাঠিয়ে দিয়েছিলে আমাকে, আজ কিন্তু আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। তোমার বাবার সাথে তো আলাপ করালে না আমার। তুমি কি সত্যিই রাজশ্রী? না হলে রাজশ্রীর শরীরের ভেতরে যেই বাসা বেঁধে থাকো, বেরিয়ে এসো। আরে বাবা, আমি রাজশ্রী। আচ্ছা দর্শন, আমাকে তোমার কেমন লাগে? তোমার আমাকে কাছে পেতে ইচ্ছে করে না? দর্শন, এসো না, আমার কাছে এসো। এই বলে সে দর্শনের কাছে এগিয়ে আসতে থাকে। দর্শন স্থাণুর মতো দাঁড়িয়েছিল, তার নড়ার শক্তি যেন কমে আসছে ধীরে ধীরে। তার একদম কাছাকাছি এসে তাকে যখন স্পর্শ করতে যাবে, তখনই তাদের দুজনের মধ্যে একটা যেন বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ছিটকে গিয়ে পড়ে ঝিলমিল। দর্শনও সেই বিস্ফোরণে সম্বিত ফিরে পায়। তাড়াতাড়ি ফ্ল্যাশলাইটের আলোটা মেয়েটার দিকে ফেলতেই আবার চমকে যায় সে। এবার ঝিলমিলের সেই অপূর্ব সৌন্দর্য গায়েব হয়ে গেছে। পরিবর্তে এক ভয়ঙ্কর পিশাচিনীর আবির্ভাব ঘটেছে। সেই পিশাচিনীকে দেখলে যে কোনো মানুষ ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। দর্শন কোনো মতে নিজেকে সামলায়, তারপর প্রশ্ন করে, তুই যে ওর শরীরে আছিস সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস তুই? কিসের শত্রুতা তোর এই মেয়ের সাথে? ঝিলমিলের গলা থেকে এবার একটা হাসি বেরিয়ে আসে, অপার্থিব, অতি জাগতিক। সেই হাসি শুনলে কানে তালা লেগে যায়, রক্ত জল হয়ে যায়। তীক্ষ্ণ খোনা গলায় হাসতে হাসতে সেই পিশাচিনী ঝিলমিলের শরীরের থেকে বলে ওঠে, পারবি না, পারবি না রে, আমাকে তোরা শেষ করতে পারবি না, তোদের ক্ষমতা নেই আমাকে তোরা শেষ করবি। নেই নেই নেই, সব কটাকে মারবো, তোদের সব কটাকে মারবো আমি। তাই ক্ষমতা নেই আমাদের? ঠিক আছে, তোর ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখা, যজ্ঞ বন্ধ করে দেখা। এই বলে আচমকা বাতাসে মিলিয়ে গেল ঝিলমিল। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে দর্শন মন্দিরের দিকে আবার হাঁটা লাগাল। না, কালকের কাজটা সোজা হবে না। এই পিশাচিনীর ক্ষমতা অসীম। যজ্ঞ পণ্ড করার জন্য নানা রকম চেষ্টা করবে সে। তাছাড়া গ্রামের বাকি লোকজনদের সাথে শিবনাথ বাবুদের বাড়ির লোকেদেরও ক্ষতি করার চেষ্টা করবে সে। সব দিক একসাথে সামলাতে হবে, না হলে রক্ষা নেই, রক্ষা নেই। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। গ্রামের সবাই এসে জড়ো হয়েছে সবচেয়ে বড় বট গাছটার নিচে। আজ এখানেই নির্ধারিত হবে তাদের ভাগ্য। উষ্ণিক বাবু তার ছেলে দর্শনকে নিয়ে অনেক আগেই চলে এসেছেন। গাছের নিচে একটা জায়গা পরিষ্কার করে সেখানে মহাকালীর মূর্তি বসানো হয়। প্রথমে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে, তারপর দেবীর সামনেই হবে রক্তযজ্ঞ। দর্শন একটু দূরে একটা জায়গায় গঙ্গাজল আর রক্তচন্দন মিশিয়ে একটা বড় করে গোল দাগ কেটে দিয়েছে। শুনুন, আপনারা সবাই এই
গোল দাগ দেওয়া জায়গাটার ভেতরে গিয়ে বসবেন। অনেকটা জায়গা আমি দাগ কেটে দিয়েছি, আশা করি গ্রামের সকলেই বসে যেতে পারবেন ভেতরে। আর আমরা পুজোয় বসার পর ভুল করেও কেউ এই দাগের বাইরে বেরোবেন না। পৃথিবী ওলটপালট হয়ে যাক, চোখের সামনে যাই দেখুন না কেন, এই গণ্ডি বেরোবেন না, না হলে অনর্থ হয়ে যাবে। ও দাদা, তুমি আমাদের দিদিকে সুস্থ করার জন্য এগুলো করছো বলো? আমাদের দিদি আবার ঠিক হয়ে যাবে তো? ঠাকুরকে ডাকো কথা, ঠাকুর চাইলে সব ঠিক হয়ে যাবে। এই গণ্ডির ভেতরে বসে ঠাকুরকে ডাকো, কিন্তু এর বাইরে কিন্তু বেরিও না। দর্শন এবার তার বাবার পাশে এসে আসনে বসে। সন্ধে নামলেই মহাকালীর পুজো শুরু হবে। হ্যাঁ রে, রক্তযজ্ঞতে উৎসর্গ করার জন্য রক্ত কোথা থেকে দিবি? সেটা কি জোগাড় করে রেখেছিস? তুমি ওসব ভেবো না, সব ব্যবস্থা করে রেখেছি। এখন ভালোই ভালোই সবটা মিটলে হয়। কাল পিশাচিনী আজ আক্রমণ করবেই, তাকে আটকানোটাও আমাদের খেয়াল রাখতে হবে। মা মহামায়াকে স্মরণ করে কাজ শুরু করি চল। তিনি দয়াময়ী, সন্তানকে রক্ষা করতে তিনি নেমে আসবেন। বাবা ছেলে দুজনেই ঈশ্বরকে প্রণাম জানিয়ে মহাকালীর প্রাণ প্রতিষ্ঠা পূজা শুরু করলেন। দুজনের মন্ত্রোচ্চারণে আকাশ বাতাস ভরে গেল। কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ করে প্রবল ঝড় ওঠে, আকাশ ভরে যায়। কালো মেঘ চড়াত চড়াত শব্দে বাজ পড়তে থাকে। পুজোর সামগ্রী সব উড়ে যাওয়ার জোগাড় হয়। এই ঝড় না থামলে পুজোর সব জিনিস যে লণ্ডভণ্ড হয়ে যাবে। থামাও যে করেই হোক। তুই মন্ত্র পড়া চালিয়ে যা, থামাস না। আমি দেখছি কিছু করা যায় কিনা। এই বলে উষ্ণিকবাবু একটা বিশেষ মন্ত্র পাঠ শুরু করলেন। হাতে রাখলেন এক মুঠো তিল আর লাল জবা। আটকাবার সেই মন্ত্র জপ করে আগুনে আহুতি দিতেই সাথে সাথে হাওয়ার বেগ কমে আসতে লাগলো। ধীরে ধীরে ঝড় সম্পূর্ণভাবে কমে গেল। দর্শন এই সময় একবার তাকিয়ে দেখল গ্রামের সকল মানুষদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা সবাই হাত জোর করে একমাত্র ঈশ্বরকে ডেকে চলেছে। উষ্ণিকবাবু আর দর্শন দুজনে আবার মন্ত্রোচ্চারণ শুরু করলেন একসাথে। এভাবেই আরো কয়েকবার সেই পিশাচিনী পুজো বন্ধ করার চেষ্টা করলেও প্রত্যেকবার অসফল হয়। বাবা ছেলে দুজনের সম্মিলিত প্রচেষ্টায় সে ব্যর্থ হয় বারবার। মা মহাকালীর প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হলে এবার সময় হয় রক্তযজ্ঞে বসার। তার আগে দর্শন একবার উঠে গ্রামবাসীদের সামনে গিয়ে দাঁড়ায়। মায়ের পুজো সম্পন্ন হয়েছে, এবার যজ্ঞের সময়। আপনারা এবার আরো ভয়ঙ্কর জিনিস নিজেদের চোখের সামনে দেখতে পাবেন হয়তো, কিন্তু কেউ ভয় পাবেন না। এই গণ্ডির মধ্যে যতক্ষণ আছেন ততক্ষণ যমরাজও আপনাদের স্পর্শ করতে পারবে না। আমি যাচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন, কিন্তু গণ্ডির বাইরে বেরোবেন না। আমি ঠিক শুনতে পাবো। সবাই মনে মনে প্রচন্ড ভয় পেলেও দর্শনের কথাগুলো শুনে একটু হলেও বুকে বল পেল। তারা সম্মিলিত কণ্ঠে তাকে আশীর্বাদ জানিয়ে যেতে বলল যজ্ঞস্থলে। এবার শুরু হলো সেই ভয়ানক প্রক্রিয়া, রক্তযজ্ঞ। এই যজ্ঞে মন্ত্রোচ্চারণের পাশাপাশি যজ্ঞাগ্নিতে রক্ত আহুতি দিতে থাকতে হয়। শেষে যজ্ঞ সম্পন্ন করার সময় এলে রক্ত দিয়ে যজ্ঞের আগুন নেভাতে হয়। এইভাবেই এই যজ্ঞ করা হয়। দর্শন তার বাবার পাশে এসে বসে যজ্ঞ শুরু করল। তার বাবা যজ্ঞের আগুনে জোগাড় করে রাখা রক্ত অল্প অল্প করে আহুতি দিতে লাগলো। আর দর্শন আর একদিক থেকে বেলপাতায় ঘি মাখিয়ে সেটা আগুনে দিতে লাগলো। বাতাস ক্রমে ভারী হয়ে উঠছে। একটা পচা গন্ধ ক্রমেই উত্তরোত্তর বেড়ে উঠছে পরিবেশে।
গ্রামবাসীরা এক নাগারে ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছে। তাদের সম্মিলিত কণ্ঠের কাতর বাণী মিশে যাচ্ছে বাতাসে। কিছুক্ষণ এভাবে চলার পর আচমকা চারিদিক নিকষ কালো অন্ধকারে ভরে যায়। কিচ্ছু দেখা যায় না সেই অন্ধকারের মধ্যে দিয়ে। আস্তে আস্তে সেই অন্ধকারের প্রভাব কিছুটা কমে এলে যে দৃশ্য চোখে পড়ে সেটা দেখে গ্রামের সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। পারমিতা এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যান। শিবনাথ ভয়ে পাথর হয়ে বসে থাকেন। কথাকলি ভয়ে কেঁদে উঠে তাদের মায়ের কোলে মুখ গুঁজে। গ্রামের সবাই দেখে ঝিলমিল এসে দাঁড়িয়েছে যজ্ঞক্ষেত্রের সামনে। বন্ধ কর এই যজ্ঞ, তোরা মরবি, সবাই মরবি। দর্শন বা উষ্ণিক বাবু কেউই তার কথা কানে নেয় না। তারা তাদের মন্ত্রোচ্চারণ আরো বাড়িয়ে দেয়। এবার আরো জোরে চিৎকার করে ওঠে সেই পিশাচিনী। বন্ধ করবি না তো? করবি না বন্ধ? দেখ তবে কি করি এবার। তোরা নিজেদের মরণ নিজেরা ডেকে আনলি। এই বলে সে ঘুরে দাঁড়ায়। তার চোখের কোটরে কোনো মনি নেই। সেখানে আগুন জ্বলছে, চুলগুলো সাপের মতো বাতাসে উড়ছে। গায়ে কোনো মাংস নেই, শুধু হাড়। বড় বড় পা ফেলে এসে তেড়ে যেতে লাগলো গ্রামের লোকজনরা যেখানে বসেছিল সেখানে। হঠাৎই থেমে গেল সে। তারপর আস্তে আস্তে পারমিতাকে ডাক দিল। মা, ও মা, মা। পারমিতা দেখলো তার সামনে তার মেয়ে দাঁড়িয়ে আছে। কই, কোনো ভয়ঙ্কর চেহারা কেউ তো নেই। এ তো তার মেয়ে, তার ছোট্ট ঝিলমিল। মা রে, মা তোর কি হয়েছে? মা আয়, মায়ের কাছে আয়। এই তো মা, আমি এখানে। এসো না মা, আমাকে জড়িয়ে ধরবে না তুমি? মা এসো না। হাত দুটো বাড়িয়ে দেয় সে। পারমিতা নিজেকে আর সামলাতে পারেন না। এক ছুটে গণ্ডির বাইরে বেরিয়ে মেয়েকে জড়িয়ে ধরতে যান, কিন্তু গণ্ডির বাইরে পা রাখা মাত্র কি কোথায় তার মেয়ে? কোথায় কি? সামনে এটা কে? এটা তার মেয়ে নয়, এ তো সেই শয়তানি, রাক্ষসী একটা। তার দিকে তাকিয়ে জান্তব ভঙ্গিতে হাসছে। পারমিতাকে গণ্ডির বাইরে বেরিয়ে যেতে দেখে সকলে হায় হায় করে উঠল। শিবনাথ চিৎকার করে উঠলেন, পারমিতা, এটা কি করলে তুমি? গণ্ডির বাইরে বেরোলে কেন? ওটা যে আমাদের মেয়ে নয়, ওটা আমাদের মেয়ে নয়। হে ভগবান, এটা কি করলে তুমি? মেয়েটার এই অবস্থা, এবার কি মেয়ে মা দুজনকেই হারাবো? কান্নায় ভেঙে পড়লেন শিবনাথ। চোখের সামনে স্ত্রীকে শেষ হয়ে যেতে দেখতে তিনি পারবেন না, কিন্তু কি বা করার আছে ওনার? উনি যে অসহায়, গ্রামের সবার চিৎকার দর্শন আর উষ্ণিকের কানে পৌঁছয়। দর্শন চোখ খুলে তাকিয়েই চমকে যায়। সেই পিশাচিনী ধীরে ধীরে এগোচ্ছে পারমিতার কাছে, তাকে খুন করার জন্য। কিভাবে বাঁচানো যায় তাকে? এখনো যজ্ঞ তো সম্পূর্ণ হয়নি। ভাবতে ভাবতে একটা উপায় মাথায় এলো তার। তাড়াতাড়ি করে গঙ্গা জল, একটুখানি সর্ষে আর কাঁচা হলুদ, এই তিনটেকে একসাথে হাতের মধ্যে নিয়ে পিষে নিল সে। তারপর রক্ষাকালীর মন্ত্র পাঠ করতে করতে এক ছুটে আসন থেকে উঠে বেরিয়ে যায় সে। হাতের মধ্যে থাকা সেই মিশ্রণটা মন্ত্রপাঠ করতে করতেই ছুঁড়ে দেয় সেই পিশাচিরকে লক্ষ্য করে। সাথে সাথে ত্রিভুবন কাঁপানো এক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে সে। সবাই দেখে একটা কালো ছায়া ধীরে ধীরে ঝিলমিলের শরীর থেকে বেরিয়ে আসছে, আর তার সামনে দাঁড়িয়ে পারমিতা ঠক ঠক করে কাঁপছে। এবার অন্তিম সময় এসে গেছে, যজ্ঞ সম্পন্ন করতে হবে। দেখো, আরো রক্ত জোগাড় করা আছে, ওটা দাও। আমি যজ্ঞের আগুনে ঢালছি, তুমি মন্ত্র পাঠ করতে থাকো।
উষ্ণিক মাথা নেড়ে বাকি রক্তের খোঁজ করতে তার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা রক্তের উপর। এ কি রে, রক্ত মাটিতে পড়ে রয়েছে কেন? একটা পাত্রে রাখা ছিল না? সে কি বলছো? নিশ্চয়ই ঝড়ের সময় কোনোভাবে যেটাতে রক্ত রাখা ছিল সেটা উল্টে পড়ে গেছে। কিন্তু এখন কি হবে তাহলে? যজ্ঞ সম্পন্ন করতে না পারলে তো কালপিশাচিনী আরো শক্তিশালী হয়ে যাবে। তাহলে আমি কিছুই বুঝতে পারছি না। এখন রক্ত কি করে জোগাড় করব, কি হবে কিছুই মাথায় আসছে না আমার। তাদের এই অবস্থা দেখে সে পিশাচিনী হেসে উঠল। বায়বীয় অবস্থায় সে এখন ঘুরে বেড়াচ্ছে এই পরিবেশে। সে চায় একবার এখন আসন ছেড়ে উঠে আসুক কেউ। সাথে সাথে সে হত্যা করবে সবাইকে। দর্শন জ্বলন্ত আগুনের দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবল, তারপর দৃঢ় সংকল্প স্বরে বলল, আমি দেব রক্ত, যজ্ঞ আজ সম্পূর্ণ করবই। তুই রক্ত দিবি মানে? পাগল হয়ে গেছিস নাকি? রক্তের আগুন নেভাতে কতটা রক্ত লাগবে আন্দাজ আছে তোর? কি সব বলছিস? তুমিই তো শিখিয়েছ বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে হয়, প্রাণ চলে গেলেও মানুষের কল্যাণ করে যেতে হয়। আজ আমার সামনে সেই সুযোগ এসেছে। নিজেকে প্রাণ দিয়ে হলেও আজ এই গ্রামকে অভিশাপ মুক্ত করব আমি। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি মন্ত্র পড়া শুরু করো। এই বলে দর্শন তার পাশে পড়ে থাকা একটা কাটারি ডান হাতে তুলে নেয়। তারপর সজোরে সেটা চালিয়ে দেয় নিজের বাঁ হাতের কবজি লক্ষ্য করে। গল গল করে রক্ত পড়তে থাকে তার হাত বেয়ে যজ্ঞের আগুনে। সেই দৃশ্য দেখে গ্রামের সবাই কেঁপে যায়। একটা বাইরের ছেলে হয়ে তাদের জন্য এতটা আত্মত্যাগ দিতে পারে কিভাবে সম্ভব? ওদিকে সেই পিশাচিনীও এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে আজ তার ধ্বংস অনিবার্য। তাও বৃথা আক্রোশে সে গর্জন করতে থাকে, না না না, এ হতে পারে না, হতে পারে না, আমার ধ্বংস হতে পারে না। এই গ্রামকে শেষ না করতে পারলে আমার ধ্বংস হবে না, হবে না, কিছুতেই না। এই গ্রামের সাথে তোর শত্রুতা কিসের? কেন সাধারণ গ্রামবাসীদের ওপর তোর এত রাগ? বল কি সম্পর্ক এদের সাথে? এরা সবাই খুনি, এরা সবাইকে মারবো আমি, সবাইকে মারবো। খুনি? কাকে খুন করেছে এরা? ঠিক করে বল। 100 বছর আগে আমিও থাকতাম এই গ্রামে, কেউ ছিল না আমার, কেউ না, একা একা থাকতাম গ্রামের এক কোণে। রূপ ছিল আমার, বাজে নজরে তাকাতো লোকে। একবার এক রাতে গ্রামের কয়েকজন পুরুষ মানুষ নেশা করে আমার বাড়ির সামনে এসে গালমন্দ করছিল। ওদের সবার বাজে প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলাম। তখন ওই মাতালগুলো জোর করে আমার সাথে বাজে কাজ করলো। কত হাত জোর করলাম, কেউ শুনলো না। ওরা সবাই মিলে আমার শরীরটাকে ছিঁড়ে খেলো। কত চাইতাম আমারও একটা ঘর হবে, স্বামী সন্তান সব নিয়ে থাকবো, কেউ দিল না থাকতে, কেউ না। আমার শরীরটাকে খেয়ে সবার চোখে গাগালে পুড়িয়ে মারলো, আগুনে আমাকে পুড়িয়ে মারলো। তখনই ঠিক করেছিলাম আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে না, এই গ্রামের কাউকে বাঁচতে দেব না আমি। তাই জন্যেই আমি শুধু পুরুষ মানুষদের মারি, আর কাউকে মেরে সেই মজা নেই। পুরুষ মানুষদের খুব লোভ না শরীরের ওপর, মেয়েদের শরীরের ওপর ওদের খুব লোভ। তাই ওদের মারি যখন, অন্য কোনো মেয়ে মানুষের শরীরে আগে ঢুকে তাকে বশ করে সেই পুরুষ মানুষের সাথে দেহ সম্পর্ক করি, তারপর তাদের মারি। এভাবেই মারবো, সবাইকে মারবো, কেউ বাঁচবে না, কেউ না। শ্মশান বানিয়ে দেবো এই গ্রাম। আর এই কথাগুলো সবাই শুনতে পেয়েছে। সবাই ওর দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তার কথা শুনে সবাই দুঃখ পেলেও তাদের কোনো দোষ নেই এতে। তাদের আগের প্রজন্ম সত্যিই দোষ করেছিল একটা, কিন্তু
তাই বলে সে দোষের শাস্তি তারা কেন পাবে? সত্যি তোর সাথে খুবই খারাপ হয়েছিল, কিন্তু তুই ওই তান্ত্রিকের মন্ত্রবন্ধন ছিন্ন করে আবার বাইরে বেরোলি কি করে? এই উত্তরে সে পিশাচিনী বলে, সেই তান্ত্রিক ওর শক্তি কমিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি। তাই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পিশাচিনীর শক্তি আবারও বৃদ্ধি পায়, কিন্তু সে কলসির ভেতর থেকে একা বেরোনোর ক্ষমতা তার ছিল না। ফলে সে মায়ার জাল ছড়ানো শুরু করে। একদিন একটি জেলে দিঘির জলে মাছ ধরতে এসেছিল। তখন সে ওই জেলেকে নিজের মায়ার জালে ফাঁসায়। কলসির মধ্যে থেকে এমন এক উজ্জ্বল আলো ছড়াতে শুরু করে যে সেই জেলে ভাবে ওই কলসির ভেতরে সোনা রয়েছে। ফলে সে ওই কলসিটা খুলে ফেলে, আর খোলার সঙ্গে সঙ্গে ঘটে যায় মৃত্যু। ছাড়া পেয়ে যায় সে পিশাচিনী। বুঝলাম সবটা, কিন্তু এই প্রতিশোধের আগুনে জ্বলতে গিয়ে তুই কত নিরপরাধ মানুষের প্রাণ নিয়েছিস বলতো? ওদের তো কোনো দোষ ছিল না। এখন তোর যাওয়ার সময় হয়ে গেছে। পিশাচিনী চিৎকার করতে থাকে, মরণ চিৎকার। ততক্ষণে যজ্ঞের আগুন প্রায় নিভে এসেছে। দর্শনের শরীরে আর রক্ত অবশিষ্ট নেই। তাও সে কোনো মতে নিজেকে সামলে আগুনে রক্ত আহুতি দিয়ে যাচ্ছে। শেষ রক্তবিন্দুটা যজ্ঞের আগুনে পড়ে আগুন নিভে যেতে একটা আলোর স্ফুলিঙ্গ আকাশে খেলে গেল। দর্শন পড়ে গেছে তার বাবার কোলে। আস্তে আস্তে চোখ বুজে আসছে তার। এরকম পরিস্থিতিতে সে দেখতে পেল আকাশ জুড়ে সেই আলো এক মূর্তি তৈরি করছে। ধীরে ধীরে সেই মূর্তি মা মহাকালীর রূপ নিল। আকাশ বাতাস জুড়ে লক্ষ কোটি আলোর ভিড়ে সেই রূপ সমস্ত জগৎকে রাতের অন্ধকারের মধ্যেও আলোয় পরিপূর্ণ করে দিল। গ্রামবাসীরা অবশ্য কেউই সেই রূপ দেখতে পেল না। তাদের চোখ ধাঁধিয়ে গেল অত আলোয়। কেউ ভালো করে তাকাতেই পারছে না। তবুও তারা বুঝতে পারল যজ্ঞ ঠিকভাবে সম্পন্ন হয়েছে। ঈশ্বরের আশীর্বাদেই নির্দেশ করছে এই অদ্ভুত জ্যোতি। ওদিকে দর্শন আর উষ্ণিকবাবু দেখল মা মহাকালী তার হাতের খড়গ দিয়ে এক কোপে সেই কাল পিশাচিনীর বায়বীয় শরীর থেকে ধর মুন্ড আলাদা করে দিলেন। সাথে সাথে সেই কালো ছায়া বাতাসে মিলিয়ে গেল। এরপর মা তার বরাভয় মুদ্রায় বাবা ছেলে দুজনের উপর আশীর্বাদ করলেন। মায়ের শান্ত স্নিগ্ধ এই রূপ দেখে উষ্ণিকবাবু আর দর্শন দুজনেরই চোখে জল এলো। কত জন্ম পূর্ণ করলে মা স্বয়ং নিজে এসে দেখা দেয়, কৃপাদান করেন। দুজনে মাটিতে শুয়ে পড়ে তাকে প্রণাম জানালো। এরপর সেই আলোকরশ্মি ধীরে ধীরে মিলিয়ে গেল। চারিদিকে আবার নেমে এলো রাত্রির অন্ধকার আর নীরবতা। এই ঘটনার পর কেটে গেছে 3 দিন। ঝিলমিল এখন সুস্থ হয়ে উঠেছে, আর দর্শন তো সেদিনই সুস্থ হয়ে গেছিল মা কালীর আশীর্বাদে। গ্রামের ওপর চলে আসা এতদিনের অভিশাপ কেটে গেছে। সবাই উৎসবের মেজাজে রয়েছে, আর সেই উৎসবের মধ্যমণি দর্শন আর উষ্ণিকবাবু। কারণ তারা না থাকলে এই গ্রাম হয়তো সত্যিকারের শ্মশানে পরিণত হতো। ঝিলমিল, মা বাইরে আয় তো একটু। বাবার গলা শুনে ঝিলমিল বাইরে আসে। বেরিয়ে দেখে তাদের বাড়ির সামনে অনেক লোকজন জড়ো হয়েছে। সবার হাতে কিছু না কিছু রয়েছে। কেউ এনেছে দিঘির মাছ, কেউ এনেছে নিজের জমির টাটকা সবজি, মিষ্টি, ফল, আরো নানা জিনিস নিয়ে সবাই তাদের বাড়ির সামনে হাজির হয়েছে। কিছু নিয়ে আমাদের বাড়ির সামনে কেন দাঁড়িয়ে আছে?
উষ্ণিক বাবু আর দর্শন যে ফিরে যাচ্ছে আজ, তাই ওনাদের জন্য সবাই জিনিস নিয়ে এসেছে। ওনারা না থাকলে আজ হয়তো এই গ্রামটাও থাকতো না, তাই সবাই ধন্যবাদ জানাতে এসেছে ওনাদের। বাবার এই কথাটা শুনে ঝিলমিল ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে দর্শন তার বাবা দুজনেই দাঁড়িয়ে আছে গ্রামের লোকজনদের সাথে কথা বলছে হেসে হেসে। বাবার এই কথাটা শুনে ঝিলমিল ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে দর্শন আর তার বাবা দুজনেই দাঁড়িয়ে গ্রামের লোকজনদের সাথে কথা বলছে হেসে হেসে। মনটার মধ্যে কেমন যেন একটা মুচড়ে ওঠে ঝিলমিলের। এটাই তো স্বাভাবিক, তাহলে ওর কেন খারাপ লাগছে? এত তাড়াতাড়ি চলে যাচ্ছে ওরা সেজন্য, নাকি অন্য কোনো কারণ আছে? ওদেরকে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। সবাইকে বিদায় জানিয়ে ওনারা যখন গাড়ির দিকে যাবেন তখনই দর্শনের চোখ পড়ে ঝিলমিলের ওপরে। ওই মেয়েটাকে বলে যাব না, ওর ওপর দিয়ে তো বিপদটা গেল, একবার না বলে গেলে খারাপ দেখায়। চল, বাচ্চা মেয়ে, খুব বড় ফাঁড়া গেল ওর ওপর দিয়ে। ঝিলমিল মনের মধ্যে অনেক কিছু ভাবছিল। হঠাৎ চোখ খুলে দেখে তার সামনে এসে দাঁড়িয়েছে দর্শন আর তার বাবা। শিবনাথ বাবু, আমরা তাহলে আসি, ভালো থাকবেন। কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব তার জানি না। আপনি আর আপনার ছেলে না থাকলে আমাদের যে কি হতো কে জানে। চলুন চলুন, আপনাদের নিয়ে যাই গাড়ি অবধি। এসো বাবা। শিবনাথ বাবু উষ্ণিক বাবুকে নিয়ে এগিয়ে যান, কিন্তু দর্শন দাঁড়িয়ে থাকে সেখানে। কিছু বলবেন? হাতটা দাও দেখি। মানে? দর্শন মৃদু হেসে ঝিলমিলের হাতটা টেনে ধরে। মুহূর্তেই ঝিলমিলের ফর্সা গাল দুটো রক্তাভ বর্ণ ধারণ করে। তার হাতের মুঠোয় কি একটা জিনিস দিয়ে দর্শন বলে, ভালো থেকো, দেখা হবে আবার, চলে। এই বলে সে পিছনে ফিরে চলে যেতে থাকে। তার চলে যাওয়ার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে ঝিলমিল। তারপর হাতের মুঠোটা খুলে দেখে তাতে একটা ছোট্ট চিরকুট আর দুটো গন্ধরাজ ফুল। এতক্ষণ আপনারা শুনছিলেন কৌস্তব দাসের লেখা গল্প নিশিরাত। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল অরিত্রিকা, কৌস্তব দাস, অনুশ্রী, অনন্যা, কৌস্তব রায়, অর্পণ, দীপঙ্কর, সোহম, ইশিকা। তাহলে গল্পটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, আর চাইলে বন্ধুদের মধ্যে গল্পটি শেয়ারও করতে পারেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।